আচ্ছা, এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মেমো। মেমো সম্পর্কে কি ধারণা আছে? মেমো কি জিনিস? না স্যার। জি না স্যার। ভাইয়া, নোটিশের জন্য কি কোনো পেজ নির্দিষ্ট থাকে? কয় পেজে লিখতে হবে? এখানে কি আমরা পেজ নিয়ে কোনো কথা পেয়েছি বলো তো? না। পেজ নিয়ে কোনো কথা পাইনি, অতএব এটা নিয়ে কোনো সমস্যাও নেই। কারণ কি, নোটিশ যদি একটু বড় হয় সেটা একের অধিক পেজ যেতেই পারে। হুম? এবং এর সাথে অ্যাডিশনাল পেজ লাগতেও পারে। অতএব পেজ নিয়ে এটার কোনো সমস্যা নেই। তবে কলেজ রিলেটেড ছোটোখাটোগুলো সেটা এক পেজে হয়ে যায়, সেই জন্য সবাই মনে করে যে এক পেজে লেখাই ভালো। পরীক্ষার সময় তো তোমাদের খুব যে একটা বেশি বড় করে লিখতে হবে তাও কোনো কারণ নেই। অতএব পেজ নিয়ে এটাতে কোনো সমস্যা নেই। তোমরা যদি তোমার হাতের লেখা অনুসারে, কখনো কারো হাতের লেখা খুব ছোট, একই জিনিস কারো এক পেজে হয়ে যাচ্ছে, কারো কাছে একই জিনিস দেখা যাচ্ছে 2 পেজে চলে যাচ্ছে, ফাঁকা ফাঁকা করে লেখে, মোটা মোটা করে লেখে, এরকম আছে না? তো সেই হিসাবে সবসময় যেটা একের অধিক পেজ যাবে, আমি সবসময় বলি কি, যে ডান সাইড থেকে বাম সাইড থেকে লেখা শুরু করবা, ডান সাইডের পেজ পর্যন্ত যাতে আসে, 2 পেজের বেশি যাতে না লেখো, ঠিক আছে? এটা কারণ এর চেয়ে বেশি মনে হয় দরকার হবে না, তবে একের অধিক পেজ লেখা যায়। মনে থাকবে? জি। জি ভাইয়া। ওকে, তাহলে এখন আমরা মেমোটা একটু পড়ব। মেমোটাও ঠিক একই ধরনের একটা জিনিস, এটাও এক ধরনের নোটিশ, কিন্তু এটা মেনলি অফিসের ইন্টারনাল ব্যাপার। তাহলে আমরা বললাম নোটিশটা মেনলি কাদের দেওয়া হচ্ছে, কাস্টমার রিলেটেড বা ওর সাথে রিলেটেড যে ইয়াগুলো তারা মনে করো। কিন্তু মেমোটা হচ্ছে, মনে করো আহ, একটা হাসপাতালে ডাক্তাররা, এখন একজন ডাক্তার আরেক ডাক্তারকে একটা নোটিশ দিবে, তাই না? একটা বিষয় জানাবে, বা যিনি হচ্ছেন প্রধান কলেজের, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি হয়তো তার অধীনের যে টিচারগুলো আছে তাদেরকে তিনি কিছু বলবেন। মনে করো একটা ইনকোর্স পরীক্ষা নেওয়া হবে, তাই না? একটা ইনকোর্স পরীক্ষা নেওয়া হবে। তো যখন আমরা স্টুডেন্টদেরকে জানাবো যে তোমাদের একটা ইনকোর্স পরীক্ষা নেওয়া হবে, তখন সেটা হবে নোটিশ, তাই না? সেখানে আমরা ডেট জানাবো, কোন ডেটে কি পরীক্ষা হবে তার রুটিনটা জানিয়ে দিব। কিন্তু মনে করো এখন টিচারদেরকেও তো জানানো প্রয়োজন যে আমরা একটা ইনকোর্স পরীক্ষা নিতে যাচ্ছি। তাহলে সেখানে কোন কোন টিচার কোন কোন কোর্সটা নেয়, তাকে প্রশ্ন রেডি করতে হবে, তাই না? তারপরে হচ্ছে কোন দিন তিনি নিতে পারবেন, কোন প্রশ্নের উপরে নিবে, তিনি একটা প্রশ্ন তৈরি করে হেড স্যারকে জমা দিবেন, তিনি হেড স্যার আবার ওটাকে অ্যাপ্রুভ করবেন, ইত্যাদি ব্যাপার কিন্তু থাকে ইন কোর্সের জন্য। তাহলে এখন তিনি যদি এখন টিচারদেরকে নোটিশ দিতে চান, তখন কি ওটা নোটিশ আকারে দিবেন, এবং কি নোটিশ বোঝে টাঙ্গিয়ে দিবেন কি না, নাকি টিচারদেরকে না। দিবেন? হুম, তিনি সরাসরি, হ্যাঁ, টিচারদেরকে ইস্যু করবেন, তাই না? তখন সেটা মেমো আকারে চলে যাবে। তার মানে একটা অফিসের ইন্টারনাল অফিসিয়ালসদের মধ্যে যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনের জন্য নোটিশ রিলেটেড যে বিষয়টা, সেটাকে আমরা মেনলি মেমো হিসাবেই দেখি। কি বোঝা গেছে পার্থক্যটা, যে মেমো এবং জি স্যার। নোটিশের মধ্যে জি স্যার। মানে মেইন পার্থক্যটা কোন জায়গায়? আর কিছু ফরম্যাট রিলেটেড পার্থক্য আছে, আমরা একটা মেমো দেখে নিই মেমোটা কেমন হয় আসলে। দেখো, এখানে নোটিশের মতোই, এখানে এই নোটিশের এই কথাটা আছে এখনো। আচ্ছা, আচ্ছা, এটা একটু বাদ দিতে হবে, এখানে অবশ্য চলে এসেছে কম্পিউটার ম্যাপে। দেখো, ফরম্যাট অফ আ মেমো, এখানেও কি থাকবে? নেম, লোগো অফ দ্য অর্গানাইজেশন, এটা থাকবে। নোটিশে কি ছিল? নোটিশ লেখা ছিল, তাই না? আর এখানে কি লেখা আছে দেখো তো? মেমো। মেমো। হ্যাঁ, মেমো লেখা আছে, তাই না? এরপর ওখানে ডেটটা একটু আলাদা ছিল, কিন্তু এই জায়গাতে এই ঘরটা একটু খেয়াল করবা, কাকে মেমোটা পাঠানো হচ্ছে, কার কাছ থেকে মেমোটা যাচ্ছে, কত তারিখের মেমোটা, এবং যেহেতু এটা অফিসিয়াল ইন্টারনাল ব্যাপার, তাই তোমাকে একটা রেফারেন্স দিতে হবে। রেফারেন্স মানে হচ্ছে এটা ডকুমেন্টেশনের জন্য মেনলি, যাতে আমরা সহজে খুঁজে পাই। হ্যাঁ, রেফারেন্সে বিভিন্ন ধরনের তথ্য তুমি ইউজ করতে পারো, এটা এবিসিডি ইত্যাদি দিয়ে তুমি একটা রেফারেন্স তৈরি করতে পারো। রেফারেন্সটা তুমি যখন অফিসিয়ালি আসলে প্র্যাকটিক্যালি কাজ করবে, তখন তুমি বুঝতে পারবে যে রেফারেন্সে কী দেওয়া লাগে। কিন্তু আপাতত রেফারেন্স নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে থাকলো কি, প্রথমত নেম অ্যান্ড লোগো অফ দ্য অর্গানাইজেশন, তারপর থাকবে মেমো শব্দটা লেখা থাকবে, তারপরে এখানে কী কী থাকবে দেখো, এই বক্সের ভিতর কী কী থাকবে? টু, ফ্রম, ডেট, রেফারেন্স। তোমাদের বইয়ে কোনো জায়গাতে রেফারেন্স দেওয়া আছে, কোনো জায়গায় নেই, কিন্তু তোমরা অবশ্যই কী করবা, রেফারেন্স দিবা, মনে থাকবে? জি স্যার। রেফারেন্স দিবা। তারপর কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে কোন বিষয়ে, যেটা আমরা হেডিং বলছিলাম, নোটিসে গিয়ে হেডিং বলছিলাম, আর এখানে আমরা বলছি সাবজেক্ট, একটা সাবজেক্ট থাকবে, তারপরে বডি থাকবে, তারপর নোটিসের মতো সিগনেচার থাকবে, ডেজিগনেশন সহ, নাম টাম সহ এটা থাকবে, যেমন এখানে আমি এটা দেখিয়েছি মনে করো। ও আচ্ছা, এটা সিগনেচারটাই চলে আসে, এটা চেঞ্জ হয়নি কেন? হ্যাঁ,
আচ্ছা, এখানে মনে হয় কোনোভাবে সেভ করতে গিয়ে সেভ হয়নি, ওটা আবার ফরম্যাটটা চলে এসেছে। আজ তো যাই হোক, আমি তোমাদেরকে এখান থেকে এটা দেখাচ্ছি বই থেকেই। তাহলে এখানে যদি আমরা এটা দেখি, দেখো আমরা আগে একটা ফরম্যাট দেখেছি, তাহলে পড়তে সুবিধা হবে আর কি। এই যে আমাকে এটা দেখো, প্রথমে কি আছে, মেমোরান্ডাম বা মেমো। ঠিক আছে, এই যে বাংলাদেশ কৃষি ব্যাংক বা এটা উপরে লেখা লাগে আসলে, হ্যাঁ ওটা উপরে লিখতে হয়। এখানে দেখো আবার এগুলো দেওয়াও নেই, মেমো টেমো সংক্ষিপ্ত আকারে দিয়ে দিয়েছি, কিন্তু আমি যে ফরম্যাটটা দেখিয়েছি এই ফরম্যাটটা কিন্তু পুরোটা তোমরা ইউজ করবা, মনে থাকবে। হুম, প্রথমে কি থাকবে, নেম জি বা স্যার। লোগো অফ অর্গানাইজেশন, তারপর কি মেমোরাইড কথাটা থাকবে, তারপরে এই জায়গায় টু, তাই তো, ফ্রম, ডেট এবং এখানে রেফারেন্স থাকবে, রেফারেন্স। তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে বডি, তারপরে এই যে দেখো কোনো সময় মেমোটা সংক্ষেপে লিখছে, কখনো পূর্ণাঙ্গটা লিখছে। হ্যাঁ, এই যে ব্যাপার, তাছাড়া এখানে আসলে তেমন কিছু নাই, খুবই সিম্পল একটা হিসাব। এখন ভিতরে কি লিখবা সেটা হচ্ছে আমাদের টপিক অনুসারে আমাদের লিখতে হবে। তাহলে আমরা একটু সংজ্ঞা বা এগুলো একটু পড়ে আসি। দেখো এখানেও খুবই ছোট অংশ, মেমোটা কি। দ্য ওয়ার্ড মেমো ইজ শর্ট ফর্ম ফর মেমোরান্ডাম, এটা কিন্তু পরীক্ষা আসে ব্রিফ কোশ্চেনের সময়, যে হোয়াট ইজ দ্য শর্ট ফর্ম অফ মেমোরান্ডাম অথবা হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ মেমো। অ্যাকর্ডিং টু এটা এটা বলছে কি, মেমো ইজ ডিফাইন্ড অ্যাজ আ ডকুমেন্ট রিটেন ফ্রম আ মেম্বার অফ অ্যান অর্গানাইজেশন টু ওয়ান অর মোর রিডার্স উইদিন দ্য সেম অর্গানাইজেশন। কথা হলো এটা কিন্তু, তাহলে প্রতিষ্ঠানের মধ্যেই একজন মেম্বার অন্য একজন বা আরও অনেকের মধ্যে দিতে পারে। আমি যেমনটা বললাম যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সেটা একজন কোনো টিচারকে দিতে পারে। মনে করো একজন টিচার নিয়মিত ক্লাস নিচ্ছে না, ঠিক আছে, দেখা গেল সেই টিচারটা খুবই অনুপস্থিত থাকে, তিনি টাইম মতো ক্লাস নেন না। এতে স্টুডেন্টরা যখন টিচার মানে হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে গিয়ে অভিযোগ করলো, তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওই টিচারের নাম, মনে করো রাকিবুল নামে একজন টিচার আছে, সেই টিচারেরকে তিনি আলাদা করে একটা কি পাঠাবেন বলো, নোটিশ মেমো। পাঠাবেন, এই মেমো মেমো। পাঠাবেন, তাই তো। যে অথবা হতে পারে যে সকল টিচারকে পাঠাচ্ছেন, যে আমরা দেখতেছি অধিকাংশ টিচার নিয়মিত ক্লাস নিচ্ছে না, নিয়মিত না, টাইম মতো আসে না, তাহলে তিনি সবাইকে পাঠালেন, একই নোটিশ তিনি সবার কাছে পাঠালেন। তাই এই যে টু যে আমরা বলছি, এইখানে যদি একজনকে পাঠায় তাহলে কয়জনের নাম লিখবো আমরা, একজনের। একজনের নাম লিখবো এই যে জনের এখানে। নাম। আর যদি সবার জন্য পাঠায় তখন কি লিখবো, দেখো অল অফিসার্স, তাই তো, এখানে আমরা অল লিখবো। এরকম অল দ্য টিচার্স, অল জুনিয়র অফিসার, অল সিনিয়র অফিসার, যেভাবেই লিখি না কেন আমরা এভাবে লিখবো। হ্যাঁ, দেখো এখানে রেফারেন্সটা উপরে দিয়েছে, তোমরা রেফারেন্সটা নিচে দিবা। এখানে দুইবার ডেট দিয়েছে, দেখো একই ডেট এখানেও দিয়েছে এখানেও দিয়েছে, এখানে দেওয়ার দরকার নেই ডেটটা। এই যে এখানে আমি যেভাবে দেখিয়েছি একটা ফরম্যাট তোমরা ফলো করবা, কারণ বইয়ে বিভিন্ন ধরনের ফরম্যাট থাকে, একটা ফরম্যাট ফলো করবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। ওকে, তারপরে কি দেখো এখানে কি বলছে, বলছে ক্যামব্রিজ ডিকশনারি ডিফাইন্স মেমো অ্যাজ আ মেসেজ অর আদার ইনফরমেশন ইন রিটেন সেন্ড বাই ওয়ান পার্সন অ্যান্ড ডিপার্টমেন্ট টু অ্যানাদার ইন দ্য সেম, একই কথা কিন্তু বারবার বলছে, ইন দ্য সেম বিজনেস অর্গানাইজেশন। Memos can be written both to the junior and to the senior or even to the employees of equal rank, তাই তো, হতে পারে কোনো জুনিয়র কোনো সিনিয়রের কাছে লিখছে, কোনো সিনিয়র কোনো জুনিয়রের কাছে লিখছে, অথবা ইকুয়াল র্যাঙ্কের এমপ্লয়ি একজন আরেকজনকে পাঠাতে পারে, মানে হলো ইন্টারনাল কমিউনিকেশনের জন্য মেমোটা ব্যবহার করা হয়ে থাকে। They can be sent to one person or to many people in a workplace. Sometimes they are sent outside the company to suppliers, customers, government agencies, offices, মানে প্রতিষ্ঠান ভিত্তিক ভিন্ন ভিন্ন হতে পারে। মেনলি মেমোটা কি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন মেমো কত ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের আছে, এটা নিয়ে টেনশন করার কারণ নেই, অনেক ধরনের হতে পারে, তাই না। হ্যাঁ, তা হচ্ছে হোয়াট আর দ্য ফাংশনস অফ মেমো, তাহলে মেমোর ফাংশন কি। এই যেখানে যেমন মেমোর ধরন রয়েছে, পারপাস অনুসারে আমরা বিভিন্ন ধরনের লিখতে পারি। যে টু ফলো অফ ডিসিশন অ্যান্ড অ্যাকশন, যে আমরা একটা ডিসিশন নিয়েছি, তাই না, এগুলোকে ইনফর্ম করা, জানানো। টু রিকোয়েস্ট ডিসিশন অ্যাকশন, কাউকে কোনো অ্যাকশন নিতে বা ডিসিশন নিতে রিকোয়েস্ট করা। টু রিমাইন্ড সামন অফ অ্যান অ্যাকশন রিকোয়ার্ড, কাউকে কোনো অ্যাকশন নেওয়ার কথা মনে করিয়ে দেওয়া। টু প্রোভাইড ইনফরমেশন অফ এনি কাইন্ড, যে কোনো ধরনের ইনফরমেশন দেওয়া। টু রিপোর্ট অন প্রোগ্রেস, তাই তো, কী ধরনের প্রোগ্রেস হচ্ছে তার একটা রিপোর্ট দেওয়া। অ্যানাউন্স কোম্পানি পলিসি, যে আমরা কোম্পানি একটা পলিসি গ্রহণ করেছি সেটা সকলকে জানানো, তাই না। এইভাবে দেখো এর কোনো ঠিক নাই, যে এর বিভিন্ন ধরনের পারপাস রয়েছে, এখানে যেগুলো আছে তোমরা কিছু মনে রাখবা। তাহলে ইম্পর্টেন্সটা কি, পারপাসও যা ইম্পর্টেন্সও তাই নাকি। মেমোর কাজ কি বলো, প্রধান কাজটা কি, মানে আমরা এক কথায় বলবো কি মেমোর কাজ কি, এক সেন্টেন্সে যদি বলতে চাই বলো কি হতে পারে। ইটস রিটেন ফর ইন্টারনাল কমিউনিকেশন। এটা অবশ্যই, কিন্তু এটা হবে কি ইন্টারনাল কমিউনিকেশন, তাই তো, ইন আ পার্টিকুলার অর্গানাইজেশন। তাহলে একটা পার্টিকুলার অর্গানাইজেশনের মধ্যে অফিসার্সদের মধ্যে বা কর্মচারীদের মধ্যে, তাই তো, মধ্যে মানে সেম অর্গানাইজেশন, তাই তো, ওদের মধ্যে যোগাযোগের জন্য একটা রিটেন ডকুমেন্ট হচ্ছে এই মেমো।
ফিচার কি, এগুলো কি ওই নোটিশে যা পড়েছে এখানেও তাই থাকবে। একটু স্ট্রাকচারটা দেখো। স্ট্রাকচারটা কি, প্রথম হচ্ছে কোম্পানি লেটার হেড, কোম্পানি লেটার হেড থাকবে। তারপরে এই যে জায়গাটা আমরা পাচ্ছি এটাকে হেডিং বলা হচ্ছে। হেডিং বলতে কি বোঝাচ্ছে, টু, ফ্রম, ডেট, সাবজেক্ট, রেফারেন্স যা আছে সব হেডিংয়ের মধ্যে পড়ে। তারপর হচ্ছে বডির ভিতরে কি থাকবে, ওপেনিং স্টেটমেন্ট, সামারি, ডিসকাশন, ক্লোজিং। ক্লোজিং বলতে ওই যে ইউর সিনসিয়ারলি এগুলো লেখা লাগে না, জাস্ট আমরা একটা নোটিসের মতো যেমন করে হয় আমরা একটা লিখে দিলাম, সবাই ভালো থাকেন ইত্যাদি ইত্যাদি, সবার শুভকামনা ইত্যাদি লিখে আমরা শেষ করলাম। তারপরে কি থাকবে, নেসেসারি অ্যাটাচমেন্ট, যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে সেটা আমরা দিতে পারি। তাহলে ফরম্যাটটা একই ঘুরে ফিরে। এরপর হচ্ছে রাইট ডাউন দ্য বেসিক 3 প্ল্যানস অফ মেমো রাইটিং। এই জায়গাটা একটু খেয়াল করো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যখন আমরা মেমো লিখব তখন 3 ধরনের প্ল্যানে লেখা হয়, তাহলে আসলে এই প্ল্যানগুলো আসলে কি? হ্যাঁ, বলছে মেমো ইজ আ ডকুমেন্ট রিটেন ফ্রম আ মেম্বার অফ অ্যান অর্গানাইজেশন টু ওয়ান অর মোর রিডার্স উইদিন দ্য সেম অর্গানাইজেশন, তাই না? স্ট্যান্ডার্ড অফিস মেমোস ক্যান বি রিটেন ইন ডিফারেন্ট ওয়েজ টু ফিট দ্য পারপাস। তাহলে পারপাস অনুসারে ভিন্ন ভিন্নভাবে লেখা হতে পারে। দ্য বেসিক 3 প্ল্যানস অফ মেমো রাইটিং আর, বলছে কি, একটা হচ্ছে ডিরেক্ট প্ল্যান। ডিরেক্ট প্ল্যানটা কি? দ্য ডিরেক্ট প্ল্যান ইজ দ্য মোস্ট কমন। ইট বিগিনস বাই স্টেটিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস ফার্স্ট অ্যান্ড দেন মুভস টু দ্য সাপোর্টিং ডিটেলস। মানে কি, মেমোটা যে লেখা হচ্ছে সেই লেখার যে প্রধান পয়েন্টটা সেটাকে শুরুতে দেওয়া, মানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আগে দেওয়া, তারপরে পরবর্তী ডিটেলগুলো অ্যাড করা। এটা হচ্ছে ডাইরেক্ট প্ল্যান। মানে ডাইরেক্ট আমি আমার মূল কথাগুলো আগে বলবো, তারপরে বাকি কথাগুলো বলবো। বলছে দিস প্ল্যান ইজ ইউজফুল ফর রুটিন কমিউনিকেশন আর গুড নিউজ। তাহলে গুড নিউজের জন্য আমরা আগে নিউজটা বলে নিই, তারপরে বাকিটা বলি না। বা রুটিন কমিউনিকেশনের মধ্যে আমার মূল কাজটা কি সেটা আমরা বলে নিই, তারপরে বাকি তথ্যগুলো বলি। ইনডাইরেক্ট প্ল্যান কি? ইনডাইরেক্ট প্ল্যানে আমরা আগে মানে যেগুলো খুব গুরুত্বপূর্ণ নয় সেগুলো আগে দিয়ে নিই, তারপরে মূল কথাটা ছাড়ি। তাই বলছে দেখো, দ্যাট ইনডাইরেক্ট প্ল্যান প্রোভাইডস এভিডেন্স ফার্স্ট অ্যান্ড দেন অ্যারাইভস অ্যাট এ কনক্লুশন বেসড অন দিস ফ্যাক্টস। তাহলে প্রথমে আমরা বিভিন্ন বিষয়গুলো বলে নিয়ে মূল কথাতে আসি শেষের দিকে। দিস ইনডাইরেক্ট অ্যাপ্রোচ ইজ ইউজড ফর পারসুয়েসিভ সেলস অ্যান্ড ব্যাড নিউজ মেসেজ। হ্যাঁ, দেখো তুমি যদি আগে কাউকে ব্যাড নিউজ দিতে দাও, তুমি কি সহজে ব্যাড নিউজটা দিতে পারো? বলো। না বা তুমি যদি কাস্টমারকে, মনে করো তুমি একটা দোকানের সেলসম্যান, তুমি সরাসরি কাস্টমারকে বলতে আপনি কেনেন, নাকি আগে তুমি ইনিয়ে বিনিয়ে তোমার প্রোডাক্টের পুরো উপকারের জিনিসটা তুমি বলবা, বলার পরে তুমি দাম বলবা, দিয়ে কিনতে বলবা। তার মানে আগে তুমি কাউকে পার্সু করবা, হ্যাঁ, তাকে তুমি কি করবা, মানে নিতে আগ্রহ প্রকাশ করানোর জন্য যা যা লাগে সেগুলো বলার পর তারপর মূল কথায়। ঠিক একইভাবে ব্যাড নিউজের জন্য, কারো বাবা মারা গেছে বা মা মারা গেছে, তাই না, বন্ধু মানে কোনো কলিগের, তাকে জানাতে গিয়ে আগে আমরা সমবেদনা জানানোর জন্য বিভিন্ন ধরনের কথা বলে তারপরে আমরা মূল কথাতে আসি। এটা হচ্ছে কি ইনডাইরেক্ট প্ল্যান, মানে যেখানে ইম্পর্টেন্ট কথাগুলো পরে বলবো, মূল কথাগুলো পরে বলবো। কম্বিনেশন অ্যাপ্রোচ মানে ওই উপরে যে দুটো প্ল্যান বললাম এই দুটার কম্বাইন্ড, হ্যাঁ, ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট প্ল্যান যে কোনো একটা ইউজ করছি আমরা এই জায়গায়। বলছে আ কম্বিনেশন অ্যাপ্রোচ ক্যান বি ইউজড ফর দ্য ব্যালেন্স প্ল্যান। দিস প্ল্যান ইজ পার্টিকুলারলি ইউজফুল হোয়েন রিলাইং ব্যাড নিউজ অ্যাজ ইট কম্বাইন্স ইনফরমেশন অ্যান্ড পারসুয়েশন। তাহলে হচ্ছে ব্যাড নিউজ বা পারসুয়েশন বা এই জাতীয় বিষয়ের সাথে আমরা কম্বিনেশন, মানে আগে কি দিব পরে কি দিব এগুলো মূল কথা না, আমরা মোটামুটি আমাদের মেমোটাকে একজনের কাছে গ্রহণযোগ্য করার জন্য যে অ্যাপ্রোচটা নেওয়া লাগে সেটাই আমরা ব্যবহার করব। এটা হচ্ছে কম্বিনেশন অ্যাপ্রোচ, মানে ডিরেক্ট এবং ইনডাইরেক্টের একটা মিশ্রণ থাকতে পারে। এরকম কোনো ফরম্যাট, একদম পার্টিকুলার ফরম্যাট থাকবে না, জেনারেল একটা ফরম্যাট আমরা বলতে পারি কম্বিনেশন অ্যাপ্রোচ, সেখানে ডাইরেক্ট ইনডাইরেক্টের কোনো কথা থাকবে না। তাই এই 3টা মেইনলি প্ল্যান আমরা মেমো রাইটিংয়ের ক্ষেত্রে করে থাকি। তবে সবচেয়ে কমন হচ্ছে কম্বিনেশন অ্যাপ্রোচ, কারণ এখানে আমাদের ওই নিয়ে ভাবতে হয় না যে ডাইরেক্ট হলো না ইনডাইরেক্ট হলো। এইটা আচ্ছা। তারপরে হচ্ছে যে আমরা যখন একটা মেমো লিখব তখন আমাদের কিছু প্ল্যান করে নিতে হয়, তাই না? বলছে 4 পয়েন্ট প্ল্যান, মানে আমি মেমো লেখার আগে কি করব আমাকে তো ভাবতে হবে, তাই না? ওটা হচ্ছে ঠিক প্রি রাইটিং স্টেজ যেটা আমরা বলে থাকি। প্রি রাইটিং স্টেজ কি মনে আছে সবার? বলো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, প্রি রাইটিং জি স্যার। স্টেজের কথা কি মনে আছে? আমরা প্রথমে পড়েছিলাম। জি স্যার, এখানে যে রিসার্চ করতে হয়, তারপর ড্রাফট করতে হয়, রিভাইজ দিতে হয়, এভাবে কয়েকটা প্রসেস ফলো করার পরে সর্বশেষ পর্যায়ে সেটাকে মানে পোস্ট করতে হয় হ্যাঁ, রাইটিংটা। তার মানে প্রি রাইটিং মানে কি লেখা শুরু করার আগে, তাই না?
জি। তা তুমি যখন একটা মেমো লিখবা, তুমি কি হঠাৎ করে লেখা শুরু করবা শুরুতেই কোনো কিছু না ভেবেই? না, আগে তো ধারণা নিতে হবে ভাবতে হবে, বিষয়টা এবং সম্পর্কে। যখন তুমি করবা, যখন তুমি বডিটা লিখবে, এবার যখন বডিটা লিখবা তোমার একটা ইন্ট্রোডাকশন থাকবে, তাই না? তারপর হচ্ছে ডিটেলস ডিসকাশন থাকবে, রেসপন্স থাকবে, তারপরে ক্লোজিং সেন্টেন্স থাকবে। মানে তুমি একটা মেমো যখন এখানে লিখবা, তখন কি থাকবে, তার বডির ভিতরে একটা ইন্ট্রোডাকশন থাকবে, যে এখানে একটা ইন্ট্রোডাকশন আছে, তারপর ডিসকাশন আছে, তারপরে এই যেখানে আই হোপ দ্যাট ইউ অল উইল বি, এখানে অবশ্য লেখাগুলো সিস্টেম ফলো করা নেই, এটা হচ্ছে একটা সমস্যা। হ্যাঁ, সিস্টেম ফলো করা নেই, আমি যেটা লিখেছিলাম সেটাও দেখতেছি এখানে। এখানে দেখো প্রথমে কি থাকে, একটা ইন্ট্রোডাকশন থাকে, তারপর একটা ডিসকাশন থাকে, তারপরে শেষে একটা ক্লোজিং রিমার্ক দিয়ে তারপরে সিগনেচার সহ আমরা শেষ করে দিই। হ্যাঁ, এইটা মেনলি বলা হয়েছে এখানে। দেখো, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন, ডিটেল ডিসকাশন, রেসপন্স অর অ্যাকশন, তারপর হচ্ছে ক্লোজ আর সিম্পল ওয়ান লাইন ক্লোজিং সেন্টেন্স। এবার হচ্ছে, এখন যেহেতু আমরা মেমোটা পড়লাম, তাহলে এখন নোটিস এবং মেমোর মধ্যে কি পার্থক্যটা একটু বোঝা গেছে, কি কি জায়গায় পার্থক্য আছে? হুম। জি স্যার। তাহলে আমরা একটু ওই নোটিসের জায়গাতে আবার একটু ফিরে যাই, গিয়ে ওই জায়গাটা একটু দেখে আসি, নোটিস এবং মেমোর মধ্যে পার্থক্য কী, আর এদিকে হচ্ছে রিপোর্ট এবং মেমোর মধ্যে কারণ পার্থক্য কিন্তু পরীক্ষাতে আসেই, একটা না দুটো আসেই, বিশেষ করে শর্ট কোশ্চেনে। এই জন্য দেখো এই জায়গাটা একটু খেয়াল করো। আর এই লেখাগুলো কমপ্লিট না, এটা হচ্ছে সমস্যা, কি লেখাগুলো কমপ্লিট না, মানে একটু বোধগম্য না অনেক সময়। দেখো, a memo is a document written from a member of an organization to one or more readers within the same organization, তাই না? আর নোটিসের ক্ষেত্রে এরকম কোনো কথা থাকে না। আর নোটিস ইজ অ্যান অ্যানাউন্সমেন্ট গিভিং ইনফরমেশন দ্যাট সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। দ্য পারপাস অফ আ মেমো ইজ টু ব্রিং অ্যাটেনশন টু প্রবলেমস অর সলভ দেম। আর পারপাস হচ্ছে কি, ইনফরমেশন জানানো টু স্পেসিফিক গ্রুপ অফ পিপলকে। আর মেমো ইজ আ টার্গেটেড টু আ সিঙ্গেল পার্সন আর গ্রুপ। আর নোটিস টার্গেট করা হয় কি, গ্রুপ অফ পিপল, একজনকে না, মোটামুটি এক কাস্টমার রিলেটেড এক গ্রুপ পিপলকে দেখানো হয়। মেমোস অনলি কভার বিজনেস ইস্যুস, নোটিস কভার ভ্যারাইটিস অফ ইস্যুস। তাহলে তারপর হচ্ছে মেমোস ক্যান বি রিটেন বোথ টু দ্য জুনিয়র অ্যান্ড দ্য সিনিয়র ইত্যাদি ইত্যাদি। আর এখানে সেন্ট বাই দ্য সিনিয়র টু দ্য জুনিয়র, এখানে অবশ্য জুনিয়র লেভেল বা হচ্ছে তোমার বিজনেস, এখানে এই কথাটা সম্পূর্ণ ক্লিয়ার হয় না। এইখানে হচ্ছে মেনলি একটা প্রতিষ্ঠানের অথরিটি তার কাস্টমারদের কাছে বা জুনিয়র লেভেলের যারা কর্মচারী আছে তাদের ক্ষেত্রে এটা দিয়ে থাকে, ঠিক আছে, নোটিশটা। মেমোস আর ইউজুয়ালি রিটেন ইন অ্যান ইনফর্মাল স্টাইল, নোটিস আর অলওয়েজ রিটেন ইন ফর্মাল স্টাইল। আসলে এই জায়গাটা একটু উল্টে গেল কিনা বলো, কোনটা বেশি ফর্মাল হবে বলো, নোটিস না মেমো? মেমো। হুম হুম, কারণ তার কি, কারণ স্যার মেমো তো সিগনেচার দিয়েও দেওয়া হয়, তাহলে এটা ইনফরমাল হলে কেমন হয়? হ্যাঁ এটা, আবার সেখানে ফর্ম টু সবকিছুই আছে, আর নোটিশ তো একজন সবার কাছে পাঠাইতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য সেখানে আমাকে ওইরকম কিছু নাই, মেমোটা অনেক হচ্ছে informal। ফর্মাল স্টাইল, আর এখানে ওই যে আরেকটা এর আগেও আমরা পেয়েছিলাম যেটা উল্টে যায়, মাঝে মাঝে এদিক ওদিক হয়ে যায় এদের কথাবার্তা। আচ্ছা, তো এগুলো যেহেতু আমি লিখে দিয়েছি কোশ্চেন আনসারে, সমস্যা না, আরও সুন্দর করে তোমরা পাবা গুছিয়ে। এখন বিষয়টা হলো যে তোমরা বুঝতে পারলা কিনা যে মেমো এবং নোটিসের কাজটা কি, এদের মধ্যে পার্থক্যটা কি এবং ফরম্যাটটা কি। একদম সিম্পল হিসাব, মানে রাইটিংটা কিন্তু খুবই ইজি। হ্যাঁ, খুবই এইরকম কয়েকটা পয়েন্ট আছে, আমার প্রেস রিলিজ আছে, এটাও আরও সহজ আছে। হ্যাঁ, তো মোটামুটি এই যে পাঁচটা জিনিস, আমরা রিপোর্ট, তারপর হচ্ছে লেটার্স, তারপর হচ্ছে নোটিস, মেমো এবং প্রেস রিলিজ, এই পাঁচটা জিনিস পার্ট সি এর জন্য তোমরা ভালো করে পড়বা। এবং যেহেতু এগুলো ফরম্যাট রিলেটেড, বেশি লিখতে হয় না, কিন্তু 10 মার্ক। কিন্তু প্যারাগ্রাফ এবং এসে কি অনেক লিখতে হয়, এবং বিশেষ করে এসে তো অনেক বড় লিখতে হয়। সেটা দেখা যাচ্ছে যে ওই এসে পড়ে সময় নষ্ট করার চেয়ে যদি আমরা এইরকম নোটিস মেমো আরও কিছু পড়ি, তাতে বরং আমাদের সুবিধা আছে। এমনকি কমন না পারলে তুমি একটা ফরম্যাট দিয়ে সুন্দর করে গুছিয়ে লিখে দিতে পারবা। হুম, এই জন্য এই জায়গাগুলো একটু ভালো করে বুঝে নাও এবং লিখতে হবে। আমি মোটামুটি এগুলো শেষ করার পর কিছু দিয়ে দিব, যেগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে এবং ভালো করে বুঝে নিতে হবে। আচ্ছা, তো এই হলো ব্যাপার। তোমাদের একটু কাজ দিই আমি, যে তোমরা, আর আমি 5 মিনিট সময় দিলাম, তোমরা এক কাজ করো, একবার একটু রিডিং দিয়ে নাও। হ্যাঁ, দিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে একটু বলো। তারপর রিপোর্ট এবং মেমোর মধ্যে পার্থক্য কী এটা ধরতে পারবা। মেমো এবং জব অ্যাপ্লিকেশনের পার্থক্য কী এটা এখন পড়ার দরকার নেই, কারণ আমরা এগুলো পড়ি নাই। হ্যাঁ, তো যেগুলো পড়েছি শুধু সেগুলো আমরা জানবো। তো আমি একটু তোমাদের জন্য 3-4 মিনিট সময় দিলাম, একটু সবাই পড়ে নাও, ঠিক আছে? দিয়ে জানানোর চেষ্টা করবো যে কোনো প্রবলেম থাকলে। ওকে, সবাই শুনতে পাচ্ছ?
জি জি স্যার। স্যার। আচ্ছা, তো দেখেছো সবাই? জি। জি স্যার। আচ্ছা, তো কি কোনো সমস্যা আছে কোথাও বুঝতে? স্যার মেমো আর নোটিশের যে পার্থক্যটা, ওটার লাস্ট কোটেশনটা কি চেঞ্জ করে নিব? যে মেমো ফর্মাল আর নোটিশ হ্যাঁ হ্যাঁ, ইনফর্মাল। অবশ্যই অবশ্যই চেঞ্জ করে নিবা। ওটা চেঞ্জ করে নাও। ও, এটা তো এখানে আছে তাই না? আচ্ছা, আর কারো কোনো সমস্যা? স্যার এইখানে যে বলছে মেমো শুধুমাত্র বিজনেস ইস্যুর জন্য লেখা হয়, কিন্তু এটা তো স্যার কলেজের ব্যাপারেও মানে বিজনেস বলতে, স্যাররা লিখতে পারে। বিজনেস বলতে কি কি বোঝায়? বিজনেস বলতে শুধুমাত্র ব্যবসা বোঝায় না, হ্যাঁ? বিজনেস মানে অফিসিয়াল সকল কার্যক্রমকে বোঝায়। ও ঠিক আছে? আচ্ছা স্যার। বিজনেস শব্দটা শুধু ব্যবসাকে বোঝায় না, এটা অফিসিয়াল যে কোনো কার্যক্রমকে বোঝাতে বিজনেস শব্দটা ইউজ করা হয়েছে। আচ্ছা, তারপর আচ্ছা, তো তাহলে আমরা এখানে আজকে আমরা দুইটা রাইটিং টপিক সম্পর্কে পড়লাম, খুবই ছোট ছোট টপিক। আগামী দিন আমরা আরও দুইটা পড়ব, দিয়ে আমাদের রাইটিংয়ের এই অপশনটা মোটামুটি শেষ করে আমরা চলে যাব আমাদের পোয়েট্রিতে। ঠিক আছে? আগামী দিন আমরা পড়ব হচ্ছে প্রেস রিলিজ, এটা একটু সময় লাগবে, তার সাথে যদি সময় থাকে আমরা নোটসটাও পড়বো। ঠিক আছে? তারপরে আমরা নেক্সট টাইমে এসে লেটার এবং মিনিটস সম্পর্কে পড়ব। এ হচ্ছে ব্যাপার। এখানে পার্ট ওয়াইজ অলরেডি কোশ্চেন আনসার আছে, আমি এগুলো ধারাবাহিকভাবে শেয়ার করবো। আগে এগুলো একটু পড়ে নাও, তা নাহলে এগুলো না পড়ে তোমরা সরাসরি কোশ্চেন আনসারে চলে যাবা। এই জন্য আমি একটু একটু পরে শেয়ার করি তোমাদের সাথে, হ্যাঁ? কারণ বইটা আগে, বইয়ের যে ধারাবাহিকতা আছে এগুলো পুরোটা পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পরে আমরা পরবর্তী আলোচনায় চলে যাব কোশ্চেন আনসার নিয়ে। আচ্ছা, তো যদি আর কারো কোনো কথা না থাকে, আর আলোচনার বিষয় নেই, এছাড়া দুটো টপিকের বাইরে আর আমি পড়াচ্ছি না আজকে, তাহলে আজকে এখানে রাখলাম। যদি কারো কোনো আপত্তি বা কথা না থাকে, ঠিক আছে? ঠিক আছে স্যার। হুম, তো একটু এই দুটা তাহলে বই থেকে যে কোশ্চেনগুলো আছে একদম ব্রিফ থেকে শুরু করে একদম ব্রড কোশ্চেন, মানে যা যা আছে সব একবার করে রিভিশন দিয়ে ফেলো আগামী ক্লাসের আগে, এই দুটা। তো ঠিক আছে, সবাইকে ঠিক আছে ধন্যবাদ। স্যার। ওকে, গুড নাইট, বাই।